হাই এভরিওয়ান। তো আজকে আমরা ডিসকাস করব মাইক্রো হাইড্রো পাওয়ার জেনারেশন বা স্মল লেভেলে যখন আমরা হাইড্রো ইলেকট্রিক জেনারেট করি। স্পেশালি এগুলো খুবই ছোট মাপের হয়, ফিউ কিলোওয়াট থেকে মানে 200 ওয়াট 400 ওয়াট থেকে শুরু করে 100 কিলোওয়াট এরকম একটা ছোট স্মল রেঞ্জের মধ্যে কিন্তু এটা হয়ে থাকে পাওয়ার জেনারেশনটা। এই পাওয়ার জেনারেশন পদ্ধতিটা একটা নন কনভেনশনাল, এটা একদম লিমিটেড কিছু জায়গাতে এটা অ্যাপ্লিকেশনস আছে, আমরা সবসময় এটা করে উঠতে পারি না, কিন্তু এর অনেক বেনিফিট আছে। তো যদি রিনিউয়েবল এনার্জির দিক থেকে দেখতে হয়, তো সেই দৃষ্টিকোণ থেকে বা নন কনভেনশনাল দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে এটা একটা ভালো সিগনিফিক্যান্ট রোল কিন্তু পরিবহন করে। তো মাইক্রো হাইড্রোটা কি বেসিক্যালি, চলো তোমাদের পেজ নাম্বার বইয়ের আমাদের দেখো 186 নম্বর পেজে আছে তোমাদের, ঠিক আছে? এখান থেকে শুরু হচ্ছে, একদম বেসিক একটা কনসেপ্ট আছে কিভাবে কাজ করে, ঠিক আছে? তো যদি বলি এটা কিভাবে কাজ করে, তো সেটার জন্য দেখো এখানে একটা পোর্শন আছে যে মাইক্রো হাইড্রো ওয়ার্কিং প্রিন্সিপাল। তো এর ওয়ার্কিং প্রিন্সিপালটা কি? একদম সিম্পল, একদম একটা সিম্পল পদ্ধতিতে এটা কিন্তু কাজ করে। সেটা কি না, একটা জলকে একটা হাইট থেকে জল নিচের দিকে নেমে আসছে, বা খুব বেশি হাইট না হতে পারে, জলের একটা সাফিসিয়েন্ট কি আছে, একটা ফ্লো রেট আছে, ঠিক আছে? একটা জল একটা বেগে প্রবাহিত হচ্ছে। তো এইরকম জলটাকে নিয়ে পাইপলাইনের মধ্যে দিয়ে নিয়ে একটা ছোট্ট আমাদের কি আছে, একটা টারবাইন সিস্টেম আছে। টারবাইন বহু টাইপের হতে পারে এক্ষেত্রে, তো ভার্টেক্স টাইপের হতে পারে, তো তারপরে হচ্ছে জেট টাইপের যে ব্যবস্থাগুলো আছে টারবাইনে, সেরকম টারবাইনও হতে পারে। তো টারবাইন কনস্ট্রাকশনটা ডিপেন্ড, স্ক্রু টাইপ অনেক সময় টারবাইন হয়, ঠিক আছে? তো ওয়াটার স্ক্রু টাইপ আর কি এক ধরনের টারবাইন আছে, সেরকম টাইপের টারবাইনও হয়। তো এটা ডিপেন্ড করে একদম বিভিন্ন টাইপের কম্বিনেশনকে এখানে ব্যবহার করে হওয়া থাকে, হয়, ঠিক আছে? তো জলটাকে নিয়ে ছোট টারবাইনটাকে ঘোরানো হয় এবং সেখান থেকে সেই টারবাইনের সঙ্গে আমাদের একটা জেনারেটর কানেক্ট আছে। জেনারেটর কেমন? জেনারেটরের ক্ষেত্রে ডিসি হতে পারে, আবার এসি হতে পারে, বোথ টাইপেরই কিন্তু এখানে কম্বিনেশনকে ব্যবহার করা হয়। তো এই এসিটাকে নিয়ে পরে যদি এটা ডিসি তৈরি হয়, তাহলে সেটাকে কি করা হয়, সেটাকে একটা জায়গায় স্টোর করার প্রয়োজন পড়লে স্টোর করতে পারি আমরা ব্যাটারির মধ্যে। আর তারপরে একটা ইনভার্টার আছে, সেই ইনভার্টারটা দিয়ে আমরা এসি বানিয়ে স্টেপ আপ করে ভোল্টেজটাকে আমরা ডিস্ট্রিবিউট করে দিই। তো এর ডিস্ট্রিবিউশন যে লেন্থ সেটা খুব বেশি হয় না, একটা স্মল এরিয়ার জন্য হয়। সে এটা কয়েক কিলোমিটার বর্গ কিলোমিটার অঞ্চলের মধ্যে এটা তৈরি করা হয় বা তার মধ্যে ডিস্ট্রিবিউট করা হয় ইলেকট্রিসিটিটাকে। মানে মেনলি একটা ছোট্ট গ্রাম হতে পারে, তার ছোট একটা পাড়া হতে পারে, বা কতগুলো ঘর হতে পারে, ঠিক আছে? তাদের ইউজের জন্যই কিন্তু এই স্মল হাইড্রো এই বা মাইক্রো হাইড্রো যাকে বলে সেটাকে ব্যবহার করা হয়। তাহলে আইডিয়াটা কেমন, যে একটা মুভিং ওয়াটার আছে, সেটা আসছে একটা টারবাইনকে ঘোরাচ্ছে, সেই টারবাইনের সঙ্গে একটা জেনারেটর কানেক্ট আছে, সো জেনারেটর ইলেকট্রিসিটি প্রডিউস করছে। এবার এই টোটাল সিস্টেমে আরো আলাদা আলাদা কম্বিনেশন বা আলাদা কম্পোনেন্টের প্রয়োজন পড়তে পারে, ঠিক আছে? তোমাদের এখানে একটা বিস্তারিত লিস্ট দেওয়া হয়েছে কম্পোনেন্টে, যে কি 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 থাকতে পারে, কিন্তু সব ক্ষেত্রেই যে ওগুলো থাকবে তা নয়, বহু জিনিস থাকতে পারে, নাও থাকতে পারে। যদি ডাইরেক্ট আমরা এসি তৈরি করি, তাহলে এসিটা আমাদের ইউজেবল যে ভোল্টেজ 240 ডোমেস্টিক যে আমরা সাপ্লাই ভোল্টেজটাকে ব্যবহার করি, সেই ভোল্টেজ জেনারেশন করতে পারি। এর থেকে স্মল রেঞ্জে ভোল্টেজটা জেনারেট হলে পরে আমরা সেটা স্টেপ আপ করে নিতে পারি ট্রান্সফরমার দিয়ে, ঠিক আছে? এবার টোটাল এই যে অপারেশনটা হচ্ছে, অপারেশনটাকে কন্ট্রোল করার জন্য একটা কন্ট্রোল সিস্টেম থাকতে পারে সেখানে, ঠিক আছে? স্টার্ট স্টপ করা, তারপরে অ্যাডজাস্ট করা প্যারামিটারস গুলোকে, মানে ভোল্টেজ কারেন্টকে, এই সমস্ত জিনিসগুলোকে। তারপরে যদি ব্যাটারি সিস্টেম থাকে, সেক্ষেত্রে ব্যাটারির জন্য ডেডিকেটেড কিছু জায়গার প্রয়োজন, যেরকম হচ্ছে ব্যাটারিকে চার্জটাকে কন্ট্রোল করা, যে চার্জটাকে ঠিক মতন হয়তো দেওয়া, ঠিক আছে, চার্জ করানো। তারপরে মানে ব্যাটারি কন্ট্রোল একটা সিস্টেম, কন্ট্রোল ইউনিট থাকা দরকার। তারপরে ইনভার্টার পোর্শন থাকলে সেই ইনভার্টার দরকার, ইনভার্টারে একটা কন্ট্রোল সিস্টেম থাকবে, ঠিক আছে? এছাড়াও কিছু মানে আউটপুট কিছু প্যানেলস থাকতে পারে, হাই ভোল্টেজের প্যানেলস গুলো থাকতে পারে, যেখানে আমরা বিভিন্ন প্যারামিটারস গুলোকে দেখতে পাচ্ছি, কতটা এনার্জি তৈরি হচ্ছে, কতটা আমার ডিমান্ড আছে, হ্যাঁ? তারপরে অন করা অফ করা লাইন গুলোকে, এগুলো। বহু ক্ষেত্রে কি হয় যে স্মল মাইক্রো হাইড্রো যখন তৈরি করা হয়, সেক্ষেত্রে অনেক এনার্জি কন্টিনিউয়াসলি প্রডিউস হয়,
বাট ইলেকট্রিসিটি আমরা যখন ব্যবহার করছি না, তখন যদি আমরা ইলেকট্রিসিটি তার থেকে না নিতে থাকি, তাহলে সিম্পলি যে আমাদের যে টোটাল যে টারবাইন কনস্ট্রাকশনটা, যে স্পিড এত বেড়ে যাবে এবং এটা ফেল করতে পারে, টারবাইন ভেঙে পর্যন্ত যেতে পারে। ঠিক আছে? তো সেক্ষেত্রে এখান থেকে কন্টিনিউয়াসলি তার উপরে একটা লোড থাকার প্রয়োজন আছে। কিন্তু আমরা সেটাকে কি করতে চাইছি, আমাদের হয়তো লোড এখন ডিমান্ড নেই। সেক্ষেত্রে আমরা কি করি, সেক্ষেত্রে একটা এক্সট্রা ডামি লোডকে ব্যবহার করা হয়। ডামি লোড যেটা হচ্ছে ফুল ক্যাপাসিটি হয়। সে আমাদের ধরো 2 কিলোওয়াট পাওয়ার জেনারেট হয়। ঠিক আছে? তো 2 কিলোওয়াট পাওয়ারকে যে অ্যাবজর্ব করতে পারবে একটা ডামি লোড, যেটা হচ্ছে এয়ার হিটার হতে পারে। এয়ারকে যে গরম করছে এমন একজন হিটার, এয়ারের ভেতরে গরম হচ্ছে হিটার, বা ওয়াটার হিটার হতে পারে। যে সমস্ত রেজিস্টিভ লোড টাইপের, ঠিক আছে? যেগুলো কি হয়, তার পাওয়ারটাকে ডাম্প করে দেওয়া হয়। ঠিক আছে? সম্পূর্ণ পাওয়ারটাকে আমরা অন্য জায়গায় ইউজ করি। ঠিক আছে? ওই ছোট্ট স্মল হাইড্রো প্ল্যান্টের ভেতরেই। তো এটা এটা বহু সিস্টেমে থাকে, বহু সিস্টেমে এটার প্রয়োজন পড়ে না। কারণ আমরা ওয়াটার লেভেলকে, ফ্লো রেটকেও কন্ট্রোল করি। তারপরে কন্ট্রোল সিস্টেম থাকে, বহু ক্ষেত্রে থাকে না। সেক্ষেত্রে এগুলো করতে হয়। তো বেসিক কনসেপ্ট হচ্ছে এটাই। কোনো ক্ষেত্রে ওয়াটার হচ্ছে জেটের মতন করে এসে আমাদের টারবাইনকে চালাচ্ছে। ঠিক আছে? তো যেরকম হাই স্পিড যে টারবাইন গুলো হয় সেগুলো হতে পারে, বা হচ্ছে ভার্টেক্স টাইপের টারবাইন হতে পারে। ভার্টেক্স একটা কনস্ট্রাকশন থাকে। তো এখানকার যে সমস্ত জিনিসগুলোর আমাদের কম্পোনেন্টস গুলোর প্রয়োজন পড়ে, সেগুলো আমরা এক এক করে আলোচনা করব। কিন্তু তার আগে আমরা চলো একটা বেসিক একটা দেখে নিই যে জিনিসটা কেমন, যেটা এই বইয়ে নেই। ঠিক আছে? আমরা দেখে নিই যে এটা কেমন দেখতে হয়, স্মল মাইক্রো হাইড্রো গুলো কেমন টাইপের হয়, তারপরে বাকি আমরা ডিসকাস করছি। তো একটা আইডিয়া করে নাও শুরুতেই। তো দেখো, তোমাদের ফিগারে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা নদীর স্ট্রিম আছে, পাহাড় থেকে নেমে আসছে। তো এখানে এই যে উপর থেকে একটু উঁচু থেকে আমরা কি করেছি, এই যে পোর্শনটা ফরবে বলা হয়, বা এটাকে তোমাদের বলতে পারো যে আমাদের ইনলেট, যেখান দিয়ে জলটা নেওয়া হচ্ছে, কালেক্ট করা হচ্ছে নদীর স্ট্রিম থেকে। সম্পূর্ণ স্ট্রিমটা কিন্তু মেন স্ট্রিমটা বেরিয়েই যাচ্ছে, নদীর জলের মেন জলটা বেরিয়ে যাচ্ছে, কিন্তু একটা পার্শিয়াল একটা সাইড থেকে একটা জল নিয়ে উঁচু থেকে জলটা একটা পাইপের মধ্যে দিয়ে আসছে, পাইপ লাইন এর ভেতর দিয়ে এসে ছোট্ট টারবাইন হাউস বা জেনারেশন হাউসে ঢুকছে সেখানে। ঠিক আছে? পাওয়ার হাউসে ঢুকছে। তো এর ভেতরেই ছোট টারবাইন আর জেনারেটরের সেট আছে, এখানে কন্ট্রোল ইউনিট গুলো রাখা আছে, সেখানে ইলেকট্রিসিটি প্রডিউস হচ্ছে, আর পরে এই লোকালিটি এরিয়ার মধ্যে এটাকে ইউজ করা হচ্ছে। বুঝতে পারলে? এটা একটা অ্যানিমেটেড ছবি আছে, এই যে যেটাকে ফরবে বলছে, যেখান দিয়ে জলটাকে নেওয়া হচ্ছে, নিয়ে এসে ছোট টারবাইন হাউস আছে, সেখান থেকে ইলেকট্রিসিটি প্রডিউস করে ব্যবহার করা হচ্ছে। একদম ছোট স্মল। এটা সুবিধা হচ্ছে যে আমরা খুব স্মল সাইজে কিন্তু তৈরি করতে পারি, একদম স্মল ডিমান্ডের জন্য। একটা একটা রেসিডেন্সিয়াল বাড়ি, যে ধরো পাহাড়ের কোন একটা জায়গায় আছে, একটু উঁচুতে আছে, যেখানে ইলেকট্রিসিটি যে আমাদের গ্রিড পাওয়ার যেটা আছে সেটাকে নিয়ে যাওয়া সম্ভব নয় এরকম জায়গায়, বা সেখানে ইকোনমিক্যাল বেনিফিট নেই আর কি ইলেকট্রিসিটি নিয়ে গিয়ে। তো সেই ক্ষেত্রে আমরা একটা জলের স্ট্রিম আছে, বা উপরে বড় একটা জলাধার আছে, সেখান থেকে আমরা জলটাকে কালেক্ট করে নিচে নিয়ে আসছি। এই ধরনের সিস্টেমের জন্য সবচেয়ে ভালো দিকটা হচ্ছে যে স্মল হাইড্রোতে দেখো ওয়াটারের হেড, মানে জলটা কতটা উঁচুতে আছে, টারবাইন থেকে জলটা কতটা উঁচুতে আছে, এটার উপরে নির্ভর করে। তাই না? জলের প্রেশারটা নির্ভর করবে। জল যত উঁচুতে থাকবে জলের প্রেশার তত বেশি হবে টারবাইনের কাছে এসে। কিন্তু স্মল হাইড্রোর জন্য খুব বেশি প্রেশারের প্রয়োজন পড়ে না। সেই ক্ষেত্রে মনে করো যে সে 2 ফুট হাইট, 2 ফুট হাইট অনেক ক্ষেত্রে এনাফ, বা 2 ফুট জাস্ট জলের উচ্চতার লেভেলের ডিফারেন্স থাকে, এমন ক্ষেত্রে আমরা কিন্তু স্মল হাইড্রোকে তৈরি করতে পারি। এর থেকে উঁচু উঁচু হাইটেও করতে পারি, সেক্ষেত্রে প্রেশার অনেক বেড়েও যাবে। আমরা সেক্ষেত্রে বিভিন্ন ডিফারেন্ট টাইপের টারবাইন্সও ব্যবহার করতে পারবো। কিন্তু একদম কম উচ্চতার জন্য 2 থেকে 3 ফুট বা 1 মিটার উচ্চতার এরকম একটা ওয়াটারের হেড আছে, এরকম হেডে আমরা কিন্তু এটাকে ব্যবহার করতে পারি। যদি ওয়াটার রেট অনেক বেশি হয়, অনেক ক্ষেত্রে আমরা ওয়াটার রেট সেরকম সাফিসিয়েন্ট নেই, কিন্তু স্টিল কি আছে, জলের ফ্লো রেটটা আছে অনেক ভালো। মানে এখানে এই ক্ষেত্রে ধরো স্মল হাইড্রোর জন্য খুব কম মাত্রায় জল প্রয়োজন পড়ে। যেরকম মনে করো 2 থেকে 3 গ্যালন করে জল হচ্ছে প্রতি সেকেন্ডে পাস করছে, বা 10-12 লিটার করে জল প্রতি সেকেন্ডে পাস করছে, এমন একটা ফ্লো রেট হলেই হতে পারে। ঠিক আছে? তো কত ভলিউম বা কতটা আয়তনের জল প্রতি সেকেন্ডে পাস করছে সেই এককেই বলা হয়। ঠিক আছে? তো সেক্ষেত্রে ধরো গ্যালন পার সেকেন্ড বা লিটার পার সেকেন্ড এই এককগুলোকে ব্যবহার করা হয়। তো স্মল হাইড্রোর জন্য
একদম ছোট সিস্টেমের জন্য আমাদের খুব কম পরিমাণ জলের ফ্লো রেট আছে, তাতেও এটা বানানো সম্ভব। আবার একটু বেশি ফ্লো রেট হলে আমরা অনেক বেশি এনার্জি কিন্তু প্রডিউস করতে পারবো। এবার এটা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট যেগুলো আছে এর মতন এত বেশি এনার্জি জেনারেট করে না। মাইক্রো হাইড্রোর জন্য নামটা এসেছে মাইক্রো, যেখানে স্মল অ্যামাউন্ট হচ্ছে ইলেকট্রিসিটি জেনারেট হয়। সো এই ক্ষেত্রে যদি বেশি পরিমাণ আমরা জল পাই তাহলে আমরা বেশি এনার্জি জেনারেট করতে পারবো। ঠিক আছে, আচ্ছা নেক্সট ছবিতে আমরা চলে যাই। দেখো এটা একটা রিয়েল লাইফ একটা সিচুয়েশন দেখানো হয়েছে, যে ওপর দিকে পাহাড়ে উঁচু থেকে একটা পাইপ লাইন নিয়ে আসা হয়েছে। এখানে কি আছে, এই যে নীল কালারের মধ্যে দেখো এটা গোল টাইপের দেখা যাচ্ছে, এইটা হচ্ছে টারবাইন। ঠিক আছে, ওয়াটারটা আসছে এসে ডাইরেক্টলি জেটটা এই টারবাইনে বাড়ি খাচ্ছে, বা এটা ভার্টেক্স টাইপ হতে পারে, ভেতর দিয়ে জলটা ঘুরে মানে ভার্টিক্যালি বেরিয়ে যাচ্ছে, হরাইজন্টালি এটা ঘুরছে আর ভার্টিক্যালি জলটা বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, আর তার মাথায় দেখো কাপলড করা আছে কি একটা ছোট্ট জেনারেটর। ঠিক আছে, সে এটা এসি হতে পারে, ডিসি হতে পারে। তো সেই জেনারেটরের আউটপুট লাইনটাকে খুঁটি করে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে পাশে হয়তো একটা হাউস আছে সেখানে ইউজ করার জন্য। ঠিক আছে, ইলেকট্রিসিটিটাকে তো একদম স্মল লেভেলে আমরা এটা তৈরি করতে পারি। এটা একটা এক্সাম্পল, দেখো একটা গ্রাম আছে পাহাড়ি অঞ্চলে। তো এখানে একটা দেখো স্টিলের পাইপ আছে, স্টিলের পাইপটা দিয়ে উঁচু থেকে জলটাকে নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, তো জলটাকে নিয়ে এসে আমরা কি করছি, আমাদের এই যে টারবাইন হাউসে দেওয়া হয়েছে, এবং এই ছোট্ট একটা শেড টারবাইন হাউস আছে, এখান থেকে কি হচ্ছে ইলেকট্রিসিটি প্রডিউস হচ্ছে। পাশে দেখো একটা জল যাওয়ার একটা এক্সট্রা জায়গা আছে, যেটা উপর থেকে জলে একটা স্ট্রিমকে নিয়ে আসা যায় হয়তো এগ্রিকালচারের জন্য। ঠিক আছে, আর এর যে আউটপুট জলটা এই ঘর থেকে বেরিয়ে সেটা ওই স্ট্রিমে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে নিচের দিকে। ঠিক আছে, এটাও দেখো একটা ফর্মের মধ্যে দিয়ে জলটা এসে এখানে একটা ভার্টেক্স ক্রিয়েট করছে, এখান দিয়ে ঘুরে নিচের দিক দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে। এখানে একটা অ্যারেঞ্জমেন্ট দেখানো হয়েছে স্মল হাইড্রোল, এখানে ভালো করে বুঝতে পারবে এই ছবিটাতে। ঠিক আছে, আশা করি তোমরা ছবিটা দেখতে পাচ্ছ। দেখো এই সাইডে একটা ক্যানাল মতন আছে, যেখান থেকে জলটা এখানে একটা আমাদের ফ্লো গেট আছে। সো এই গেটটা ওপেন করলে জলটা এখানে এন্ট্রি নিচ্ছে, এবং জলটা নিয়ে দেখো আস্তে আস্তে এখানে একটা ভার্টেক্স ক্রিয়েট করছে, একটা একটা ঘূর্ণন সৃষ্টি করছে, ঘুরে ঘুরে ভার্টিক্যালি জলটা নিচের দিকে নেবে। এই যে সাইডের একটা অংশ আছে, এই সাইড দিয়ে দেখো জলটা বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এর ভিতরেই টারবাইন আছে আমাদের। তো সেখানটা টারবাইনটা ঘোরাচ্ছে, আর তার নিচের দিকে আমাদের কনস্ট্রাকশনটা করা আছে। যদি এই সিস্টেমে না থাকে তাহলে আমরা উপর থেকেও বসাতে পারি, টারবাইনটাকে উপর থেকে নিচের দিকে এখানে বসিয়ে দিতে পারি, আর টারবাইন ওই জলের মধ্যে বসে গেল টারবাইনটা, আর টারবাইনের শ্যাফটটা উপর দিকে উঠে এসে তার সঙ্গে আমাদের জেনারেটর কাপল করা হলো। ঠিক আছে, এটাও একটা ছোট্ট এক্সাম্পল দেখতে পাচ্ছ কিভাবে তৈরি করা হয়। একটা পাইপ এসছে জাস্ট একটা ওয়াটারে, খুব বড় নয়। এই ক্ষেত্রে যে পাইপ গুলো ব্যবহার করে, কোনো ক্ষেত্রে প্লাস্টিকের পিভিসি পাইপ হতে পারে, প্লাস্টিক পাইপ হতে পারে, বা কংক্রিটের পাইপ তৈরি করা যেতে পারে, বা স্টিলের টিউব ব্যবহার করতে পারি। পাইপের ডায়ামিটার 1 ইঞ্চি থেকে শুরু করে আমরা 1 ফুট এরকম মাপের ডায়ামিটার আলা পাইপও ব্যবহার করতে পারি। এক্ষেত্রে এই পাইপটা যেরকম 6 ইঞ্চি মতন একটা পাইপ আছে। ঠিক আছে, তার মাথায় দেখো একটা ছোট্ট টারবাইন আছে, টারবাইনের উপরেই আমাদের ছোট্ট জেনারেটরটা বসানো আছে। তারপর ইলেকট্রিক্যাল ওয়্যারটাকে নিয়ে আমরা আমাদের যেখানে লোড সেন্টার সেখানে নিয়ে চলে গেছি। এখানে আরেকটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, এই দেখো এখানে যে পাইপটা কিন্তু কংক্রিট স্টিলের নয়, এটা প্লাস্টিক পাইপ। ঠিক আছে, প্লাস্টিক পাইপটা এসছে, এখানে টারবাইনসটা আছে, টারবাইনের পাশে এখানে জেনারেটর, এটা ছোট্ট আমাদের জেনারেটর আছে, সেই জেনারেটর থেকে পাইপটা ওয়্যারটা বেরিয়ে চলে গেছে ইউজের জন্য। তো একটা স্মল লেভেলে দেখেছো নদীটা স্ট্রিমটা আসছে এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে, কিন্তু এই পাইপটা কোথায় গেছে, পাইপটা একটু উঁচুতে গেছে, উঁচু থেকে ওখানে একটা ইনলেট আছে। ইনলেটটা খুব ভীষণ বড় মাপের বা খুব ডেডিকেটেড হতে হয় না, বহু ক্ষেত্রেই ইনলেট খুব সাধারণ হয়, বা বহু ক্ষেত্রে কংক্রিট দিয়েও বানানো যেতে পারে ইনলেট, যেখান দিয়ে জলটা ইনপুট আসছে। মেনলি এখানে দেখতে হবে ইনলেটে যে যাতে কোনো ডিব্রি বা কোনো আবর্জনা যাতে না ঢুকে পড়ে। ঠিক আছে, আর ইনলেটটা এমনভাবে ডিজাইন করতে হবে যাতে ইনলেটে সবসময় জল থাকে, যাতে তার মধ্যে এয়ার না ঢুকে পড়ে। এয়ার ঢুকে পড়লেই আমাদের টারবাইনের ব্লেডে কিছু ক্ষতি আছে, প্রেসার কিছু কমে যাবে। ঠিক আছে, লাইন টিউবের ভেতরে তো এই সমস্ত প্রবলেম গুলো আছে। এখানেও দেখতে পাচ্ছ যে ছোট 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 ড্রাম ড্রাম করে, এটা অতটা ভালো বোঝা যাচ্ছে না।
তো এখানে দেখো যে উপরে একটা লেক মতন আছে, সেখান থেকে জলটাকে ইনলেট দিয়ে নিয়ে, ইনটেক যেখানে হচ্ছে সেখান থেকে জলটা নিয়ে এসে টারবাইন হাউসে গেছে, টারবাইন থেকে টারবাইন থেকে জলটা ফাইনালি বেরিয়ে আবার একটা ছোট স্ট্রিমের সঙ্গে মিশে যাচ্ছে, ঠিক আছে। আর সেই টারবাইনের পরে লাগানো আছে জেনারেটর, ওখানে কিছু কন্ট্রোল প্যানেলস এই ঘরের ভেতরে আছে। এখানে দেখো সেই আগে যখন কংক্রিটের ওটা দেখলে, সেখানে দেখেছো যে এরকম কংক্রিটের একটা চেম্বার মতন বানানো আছে, যার মধ্যে সাইড থেকে জলটা এন্ট্রি নিচ্ছে, নিয়ে জলটা কিন্তু এর মধ্যে রোটেট করে সেন্টার হয়ে জলটা বেরিয়ে যাচ্ছে। তো জলটা এখানে একটা ভার্টেক্সের মতন করে একটা ঘূর্ণিবাদ তৈরি করছে, তাই না, একটা চক্রাকারে ঘুরছে জলটা। তো এখানে কি আছে, একটা ভার্টেক্সের সঙ্গে ব্লেড আছে, এগুলো এই যে সেন্টার শ্যাফটটা, এই শ্যাফটের সঙ্গে কি আছে, একটা ব্লেড লাগানো আছে চারদিকে। তো জলটা সেই ব্লেড গুলোকে কিন্তু নিয়ে ঘুরে ঘুরে সেন্টারে চলে যাচ্ছে ব্লেড দিয়ে, আর সেখান থেকে শ্যাফটটা উপর দিকে উঠে এসেছে, তার সঙ্গে জেনারেটর কাপড়টা আছে, দেখো যেটা কিভাবে বসিয়ে দেওয়া হয়েছে উপর থেকে। তো এটা হচ্ছে টোটাল একটা স্মল হাইড্রোর একটা ওভারঅল তোমরা একটা আইডিয়া কিন্তু এই ছবি থেকে পেলে। এবার আমরা থিওরিটিক্যালি ডিসকাস করতে চলে যাব। তো বেসিক্যালি আমরা এবার আমাদের ডেডিকেটেড জোনে চলে আসি। এর কিছু অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ বা কিরকম জায়গায় এটা বানানো সম্ভব সেটা দেখবো। সো যদি দেখো, এটা স্মল রেঞ্জে এটা তৈরি করা সম্ভব হয়, তাই তো। স্মল স্কেল পাওয়ার জেনারেশনের জন্য ব্যবহার করা, এফিসিয়েন্টলি করা যায়, আবার রিলায়েবলও হয়, নির্ভরযোগ্য। আমরা যদি সোর্সটা, জলের ওয়াটার সোর্সটা যদি সবসময় থাকে, তাহলে আমরা রিলায়েবলি এটা তৈরি করতে পারি। কিছু ডিসঅ্যাডভান্টেজও এর আছে, সেটা আমরা দেখবো। তো এফিশিয়েন্ট এনার্জি সোর্স, দেখো অন্য যে কোনো ওয়েতে জোন বিশেষে সেখানে এনার্জি জেনারেট করার মতন জায়গা থাকে না, ঠিক আছে। এফিশিয়েন্ট ওয়েতে আমরা পারি না। যেমন সোলার যদি ইনস্টল করো, সোলারের একটা বড় প্রবলেম হচ্ছে যে আমরা একটা ছোট্ট রেঞ্জ, টাইমের যে রেঞ্জ আছে, সেই রেঞ্জের মধ্যে আমরা ইলেকট্রিসিটি জেনারেট করতে পারি, ঠিক আছে। কিন্তু তোমার যদি কন্টিনিউয়াসলি এনার্জি প্রোডাকশন প্রয়োজন, স্মল অ্যামাউন্ট বাট কন্টিনিউয়াসলি প্রোডাকশন প্রয়োজন, এমন ক্ষেত্রে, বা তোমার যে ক্ষেত্রে বড় বড় ব্যাটারি ইনস্টল করা সম্ভব নয়, কিন্তু তোমার যে ওয়াটার আছে, প্লেন্টি অফ ওয়াটার আছে, যেটা তুমি ইউজ করতে পারো, তাহলে সেক্ষেত্রে এটা এফিশিয়েন্ট এনার্জি সোর্স হয়ে উঠবে, ঠিক আছে। রিলায়েবল ইলেকট্রিক্যাল সোর্স, রিলায়েবল ইলেকট্রিক্যাল সোর্স, কারণ রিলায়েবল এই কারণে, কারণ এখানে খুব কম পরিমাণ কম্পোনেন্ট আছে, আর যদি কিছু ফেলিয়ারসও করে তাহলে খুব ইজিলি সেটাকে রিপ্লেস করা সম্ভব, ঠিক আছে। আর এটা কন্টিনিউয়াসলি চলতে থাকে, কোনো জটিল কোনো কনস্ট্রাকশন নেই, কোনো টেকনোলজি এর মধ্যে বিশেষ প্রয়োজন পড়ে না, এটা অপারেশনের জন্য কোনো বিশেষ লোকের প্রয়োজন পড়ে না, সামান্য স্কিল থাকলেই সে চালাতে পারবে। এবং সাধারণত যে অঞ্চলে তৈরি করে সেখানকার একটা লোকাল মানুষই সেটাকে অপারেট করে। তো এখানে স্পেশালাইজ শুধু ইনস্টলেশনের সময় টাইমেই লাগবে একটা স্পেশালাইজ পার্সনকে, বাট কন্টিনিউয়াস অপারেশনের জন্য সেরকম কোনো স্পেশালাইজ মানুষের কিন্তু প্রয়োজন নেই, ঠিক আছে। তারপরে দেখো বড় একটা সুবিধা হচ্ছে নো রিজার্ভার রিকোয়ার্ড, কোনো রিজার্ভারের আমাদের প্রয়োজন পড়ছে না আমাদের, কারণ ডাইরেক্টলি জলটা আসছে আর সেটাকেই আমরা কনভার্ট করে ফেলছি। কিন্তু এখানে হিউজ অ্যামাউন্ট জলকে ধরে রাখার কোনো প্রয়োজন পড়ছে না। একটা রিজার্ভার বা একটা ড্যাম তৈরি করা কনস্ট্রাকশনে প্রচুর খরচ হয়। এবার একটা ছোট্ট পাওয়ার জেনারেশনের জন্য এটা এত পরিমাণ ইনভেস্ট করা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে রিজার্ভার যেহেতু প্রয়োজনই পড়ে না, হ্যাঁ ছোট লেভেলের হয়তো বানানো সম্ভব, যেখানে একটা ছোট্ট একটা ওয়াল তৈরি করে একটা একটা প্লেন্টি অফ ওয়াটারকে একটা স্টোর করার প্রয়োজন পড়তে পারে, যেখানে হয়তো জলের কম বেশি হতে থাকে কন্টিনিউয়াসলি। সেরকম সিচুয়েশন একটা ছোট মাপের রিজার্ভার আমরা তৈরি করতে পারি, বাট ইন জেনারেল এখানে রিজার্ভারের প্রয়োজন পড়ে না। তাই এই ধরনের সিস্টেমকে আমরা রান অফ রিভার বলি, মানে ডাইরেক্টলি নদী থেকে ওয়াটারটাকে নিয়ে আবার নদীর মধ্যে ফিরিয়ে দেওয়া। তো এখানে ইউজ করে সেটা ফিরিয়ে দেওয়া। তো নদীর জলের ভেতরে যে পোটেনশিয়ালি এনার্জিটা আছে সেটাকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে, পরে সেই মেকানিক্যাল এনার্জিটাকে আমরা কি করি, ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করি। কস্ট এফেক্টিভ এনার্জি সলিউশন, অবশ্যই কস্ট এফেক্টিভ, কারণ এটা খুবই কম খরচ হয়। তুমি যদি এরকম একটা ওয়াটার সোর্স থাকে, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা কিন্তু কম মাত্রায় কিন্তু ইলেকট্রিসিটি জেনারেট করতে পারি। যেরকম স্মল হাইড্রো, আমরা যদি কেউ চাই বহুতল বাড়ির যে উপরে ছাদে যে জলটা কালেক্ট হয় বৃষ্টির সময়, একটা ভালো অ্যামাউন্টের জল দেখবে সেটা পাইপ দিয়ে বেরিয়ে আসে নিচে। তো এই যে অনেক উঁচু থেকে একটা সাফিসিয়েন্ট যদি ধরো জল প্রচুর নেই, কিন্তু যথেষ্ট উঁচু থেকে পড়ার ফলে জলের মধ্যে একটা প্রেশার আছে, তো সেই প্রেশারে আমরা কিন্তু বহু ক্ষেত্রে ইলেকট্রিসিটি কিন্তু জেনারেট করতে পারি, ঠিক আছে, সেই সময়ের জন্য। এবার এইটা হচ্ছে একটা রিলায়েবল সোর্স হবে না, মানে আমরা সবসময় সেটাকে পাবো না, বাট আমরা চাইলে সেই জলটা যখন নিচে নামছে উপর থেকে, ছাদের থেকে যখন নিচে নামছে, তখন আমরা
এগুলো কিন্তু জেনারেট করতে পারি, যেগুলো আমরা বহু ক্ষেত্রেই বহু সায়েন্স ফেয়ারে আমরা দেখে থাকি যে এরকম মডেলকে কনসেপ্টকে দেখানো হয়। হ্যাঁ, এবার কনসিডারেশনে কিছু জিনিস আছে, তার ডিসঅ্যাডভান্টেজ প্রচুর আছে। তো সেগুলোকে বিচার বিশ্লেষণ করেই আমাদেরকে এগুলোকে ইনস্টল করতে হবে। তো অবশ্যই এটা একটা কিন্তু লো মেইনটেন্যান্স, লো কস্ট ইনস্টলেশন হয়। ঠিক আছে? রানিং কস্ট সেরকম ভাবে নেই বললেই চলে। ফলে এটা একটা কস্ট এফেক্টিভ সলিউশন হয়ে থাকে। দেখো, নেক্সট হচ্ছে পাওয়ার ফর ডেভেলপিং কান্ট্রিজ। দেখো, একটা হিলি কান্ট্রিজ যদি হয় বা যেখানে এরকম ছোট ছোট অনেক স্ট্রিম আছে, যেখানে ডেভেলপমেন্ট হয়নি, এমন কান্ট্রি, এমন দেশ, ইভেন আমাদের আমাদের দেশেও বহু জোন আছে, বহু জায়গা আছে, সেটা আসাম, অরুণাচল প্রদেশ হোক বা ইস্টের দিকে হোক বা নর্থ ইস্টে হোক, বহু অঞ্চল আছে যেখানে পরিবহন ব্যবস্থা থেকে শুরু করে কোনো কিছু অতটা ভালো নয়। ঠিক আছে? সেখানে ইলেকট্রিসিটি হয়তো বহুদিন পৌঁছায়নি যুগে যুগে। তো সেরকম জায়গার জন্য এটা কিন্তু একটা ভালো সলিউশন। ঠিক আছে? নেক্সট হচ্ছে ইন্টিগ্রেটিং উইথ দ্য লোকাল গ্রিড। এবার বহু ক্ষেত্রে কি হতে পারে যে হ্যাঁ, সেখানে হচ্ছে গ্রিড এনার্জি আছে, আমাদের বাড়িতে যেরকম আসে, ঠিক আছে, সেরকম তাদের কাছে ইলেকট্রিক সোর্স আছে, বাট সেখানকার ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশন একটা প্রবলেম থাকে, বা সেখানে একটা সার্টেন টাইম পর্যন্ত ইলেকট্রিসিটি আসে, তারপরে বন্ধ হয়ে যায়, ঠিক আছে, আবার নেক্সট দিন সেটা হয়। তো এরকম ক্ষেত্রে গ্রিডের সঙ্গে গ্রিড টাই করে আমরা একটা স্মল হাইড্রো বা মাইক্রো হাইড্রো কিন্তু আমরা তৈরি করতে পারি। যেরকম আমাদের যখন ডিমান্ড যদি খুব বেড়ে যায়, সেক্ষেত্রে আমরা গ্রিড পাওয়ার আর হচ্ছে মাইক্রো হাইড্রো, এই দুটো থেকেই এনার্জি থেকে ইউজ করলাম। বা বহু ক্ষেত্রে যদি মাইক্রো হাইড্রোতে পাওয়ার জেনারেশন সাফিসিয়েন্ট থাকে, তাহলে আমরা গ্রিড পাওয়ারটাকে ইউজ করলাম না। বা বহু ক্ষেত্রে দেখা যায় এক্সেসিভ পাওয়ার জেনারেশন হচ্ছে মাইক্রো হাইড্রো থেকে, সেটা তখন আমরা গ্রিডকে দিয়ে দিলাম। তাহলে যে কোম্পানি আছে, যে ইলেকট্রিক কোম্পানি আছে, তারা সেটাকে আমাদের কাছ থেকে নিয়ে নিল, সেটা কিনে নিল। ঠিক আছে? এরকমও সম্ভব। তো গ্রিড ট্রাই একটা ইন্টিগ্রেটেড লোকাল পাওয়ার গ্রিডের সঙ্গে আমরা এই ব্যবস্থাটাকে তৈরি করতে পারি। সুইটেবল সাইট ক্যারেক্টারিস্টিক রিকোয়ার্ড। হ্যাঁ, এর জন্য অবশ্যই সবসময় কিন্তু একটা সুইটেবল জায়গার প্রয়োজন, সাইটের প্রয়োজন। তো সেটা বহু ক্ষেত্রে অ্যাডভান্টেজিয়াস হতে পারে কিছু জায়গার জন্য, আর বহু জায়গার জন্য সেটা ডিসঅ্যাডভান্টেজ হতে পারে, সেই জায়গায় সেরকম ব্যবস্থা থাকে না। তো যেখানে আছে সেই জায়গায় আমরা ইজিলি ইনস্টল করতে পারছি। তো এটা একটা অ্যাডভান্টেজের মধ্যেই কিন্তু পড়ছে। এবার ডিসঅ্যাডভান্টেজ যদি বলা যায়, তো সেক্ষেত্রে দেখো, এনার্জি এক্সপ্যানশন নট পসিবল। হ্যাঁ, এবার স্মল হাইড্রো বানিয়েছি, কিন্তু আস্তে আস্তে সেটার ফিউচারে কি হচ্ছে, ডিমান্ড আরো বেড়ে যাচ্ছে ইলেকট্রিসিটির, সেক্ষেত্রে হয়তো এ ততটা এনার্জি যোগান দিতে পারছে না, বা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট ওয়াটার নেই যেখানে আমরা এনার্জি আরো বেশি জেনারেট করতে পারবো। ঠিক আছে? তো এটা এটা এক্সপ্যানশন করার ক্ষেত্রে, মানে বড় লার্জার সাইজে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রবলেমস আছে। ঠিক আছে? সেক্ষেত্রে বহু জায়গায় হয়তো দু তিনটে এরকম কিছু দূরত্বে তৈরি করা সম্ভব, বাট মোস্ট অফ অল ক্ষেত্রে কি হয়, এটা এক্সপ্যানশন করাটা সহজ হয় না, আর সেটাও সম্ভব হয় না বহু ক্ষেত্রে। নেক্সট হচ্ছে কিছু কিছু সময় থাকে লো পাওয়ার ইন সামার মান্থ, নট অনলি দ্য সামার মান্থ, এমন হতেই পারে যে এটা উইন্টার মান্থেও লো পাওয়ার হচ্ছে জেনারেট হচ্ছে। কেন না, সামারের টাইমে এমনিতে ওই স্ট্রিমে হয়তো জল কম থাকতে পারে, বা আর যখন ঠান্ডার টাইমে পাহাড়ের উপরের দিকে বরফ জমে গেছে, গ্লেশিয়ার জল, ধরো বরফ গলা জল যেটা, সেটা কম পরিমাণ আসছে, তো সেক্ষেত্রেও আমাদের এনার্জি জেনারেশনের উপর এফেক্ট করতে পারে। ঠিক আছে? তো এই সমস্ত ডিসঅ্যাডভান্টেজ আছে। নেক্সট হচ্ছে এই হাইড্রো ইনস্টলেশনের সময় যদি একটা স্কিল্ড পার্সনস না হয়, সেক্ষেত্রে এটা ফেলিওর হতে পারে, বা ইনটেকটা যদি সুন্দর ডিজাইন না হয়, সেক্ষেত্রেও প্রবলেমস কিছু হতে পারে। তো এই সমস্ত তার ছোটখাটো ডিসঅ্যাডভান্টেজ আছে। নেক্সট হচ্ছে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট। এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টটা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট যে একদম এনভায়রনমেন্টকে ইম্প্যাক্ট করে না তা নয়। যে কোনো বড় লার্জার হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট ভালো এনভায়রনমেন্টকে ডিসরাপ্ট করে, ব্যাঘাত ঘটায়। তো কেউ যদি জানো, তো তোমাদের সঙ্গে হয়তো হাইড্রো ইলেকট্রিক টাইমে ডিসকাস করেছি যে একটা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট আছে। সেটা কি, যখন বড় কোনো বাঁধ বা ড্যাম তৈরি করা হয়, ফলে জলের যে ন্যাচারাল গতি বা স্ট্রিমের যে প্রভাব, সেটা আটকে যায়। ফলে এপাশ থেকে ওপাশে যে মাছ আছে বা অন্য জলজ প্রাণীগুলো আছে, তাদের যাতায়াতের প্রবলেম হয়ে যায়। ঠিক আছে? তাদের যে একটা বড় মাইগ্রেশন প্রসেস থাকে, সেটা অনেক সময় হতে পারে না। নেক্সট হচ্ছে যেটা ডাউন স্ট্রিম হয়, সেই ডাউন স্ট্রিম যেখানে জলটা নেবে বেরিয়ে যাচ্ছে, সেই জায়গায় অনেক সময় শ্যাওলা জমতে থাকে, যেখানে জলের মধ্যে হচ্ছে
সাফিসিয়েন্ট অনেক ক্ষেত্রে জলের মধ্যে অনেক রকম টাইপের শ্যাওলা বা ছত্রাক টাইপের জিনিসগুলো তৈরি হতে থাকে। যেটা জলের মধ্যে হচ্ছে কার্বন ডাই অক্সাইড অ্যামাউন্টও বাড়িয়ে তুলছে। ঠিক আছে? যেটা জলের অন্যান্য প্রাণীদের পক্ষে ক্ষতিকারক হয়। বহু ক্ষেত্রে নদীতে যে ড্যাম তৈরি করার ফলে কি হয়? একটা পলি জমছে। পলিগুলো একটা জমে আছে। সেটা কন্টিনিউয়াসলি বেরিয়ে যেতে পারছে না। তো পলিগুলো একটা জায়গায় আটকে যাচ্ছে। ঠিক আছে? এটা আছে। বহু ক্ষেত্রে ড্যামগুলো ভেঙে পড়লে পরে আম নিচের দিকে প্রচন্ড পরিমাণ জল যাওয়া শুরু করে। তখন গ্রামের পর গ্রাম, শহরের পর শহর ভাসিয়ে দিতে পারে। এই সমস্ত ইমপ্যাক্ট গুলো কিন্তু কন্টিনিউয়াসলি আছে। সেরমভাবে স্মল হাইড্রো ক্ষেত্রেও কিছু না কিছু ইমপ্যাক্ট থাকতেই পারে। এবং বহু ক্ষেত্রে এটা খুব বেশি হয় না। ইকোলজিক্যাল খুব বেশি ডাইভার্সিটিটাকে গন্ডগোল করে দেয় না। তো ইন জেনারেল এটা একটা তার ডিসঅ্যাডভান্টেজ হতে পারে। কিছু সিচুয়েশনে এটা সমস্যাদায়ক হতে পারে, বহু ক্ষেত্রে এটা নাও হতে পারে। তাই এটা একটা ডিসঅ্যাডভান্টেজের মধ্যেও কনসিডার করা যেতে পারে। তো এর বেসিক কনসেপ্টটা আমরা আগেই জেনেছি যে কিভাবে জেনারেট করে ইলেকট্রিসিটি। তো এর ক্ষেত্রে যে সমস্ত মেন কম্পোনেন্ট গুলোর প্রয়োজন সেটা হচ্ছে ইনটেক, পাইপলাইন, টারবাইন, তারপরে কিছু কন্ট্রোল ইউনিট, ডাম্প লোড, ব্যাটারি ব্যাংক, এই সমস্ত জিনিসগুলো প্রয়োজন। তবে যদি ইন্ডিভিজুয়াল যদি দেখি, তো ব্যাটারি ব্যাংক গুলো কেমন হয় না, যদি আমরা ডিসি জেনারেট করি এবং দিনের বিভিন্ন সময় ডিমান্ড গুলো আমরা কি দেখেছি যে কম বেশি হতে থাকে। সে আমাদের ইন জেনারেল সবসময় একটা স্মল এক্সাম্পল দিয়ে বলি, সে আমরা 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট এনার্জি জেনারেট করছি কন্টিনিউয়াসলি। ঠিক আছে? এবার আমাদের ক্ষেত্রে কোনো সময় 800, 900, 700 এরকম ইলেকট্রিক্যাল ডিমান্ড থাকে। আবার কিছু সময় ডিমান্ডটা কি হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে বেড়ে সেটা 1200, 1300 মানে 1.2 কিলোওয়াট, 1.3 কিলোওয়াট ডিমান্ড হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে তুমি এই যে পিক যখন ডিমান্ড আসে সেটাকে সামলানোর জন্য কি করলাম, এটা ব্যাটারি রিজার্ভ ব্যাংক বানালাম। ব্যাটারি তো জানোই যে কেমিক্যাল এনার্জি কি করে, ইলেকট্রিক্যাল এনার্জিটা নিয়ে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করে এবং পরবর্তীকালে সেই কেমিক্যাল এনার্জিটাকে আমরা আবার ইলেকট্রিক্যাল এনার্জিতে প্রডিউস করি, কনভার্ট করি। তো ব্যাটারি একটা ব্যাংকে সেটআপ বানান যেখানে যে সময় ডিমান্ড কম আছে সেই সময় এনার্জিটা স্টোর হতে থাকলো ব্যাটারির ভেতরে। এই ব্যাটারির ভেতরে এনার্জি যে স্টোর করছে সেটা হচ্ছে ব্যাটারি চার্জার একটা সিস্টেম। ঠিক আছে? সেটা ডেডিকেটেড আলাদা চার্জার হতে পারে বা কন্ট্রোল যে সিস্টেমটা আছে সে নিজেই চার্জ করতে পারে, মানে ইনভার্টার যে নিজে আছে সে নিজেই চার্জ করতে পারে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে ব্যাটারি একটা হেল্পফুল হতে পারে। বহু ক্ষেত্রেই এত স্মল একটা অ্যামাউন্ট এর মধ্যে তৈরি করতে চাইছো সেক্ষেত্রে ব্যাটারি ইনস্টল করা হয় না। তো সবসময় যে সব জিনিস থাকে সব জায়গায় তা নয়। মিটারিং। মিটারিং বলতে আমরা সিস্টেমে দেখার জন্য কিছু ডিসপ্লে কনসোল ব্যবহার করি। ভোল্টমিটার, অ্যামমিটার, তারপরে ফ্রিকোয়েন্সি মিটার, তারপরে আমাদের কতটা ডিমান্ড এখন আছে, কতটা এনার্জি প্রডিউস হচ্ছে এই সমস্ত জিনিসগুলোকে দেখার জন্য। বা মোট কত ইউনিট এনার্জি আমাদের প্রডিউস করা হলো টোটাল, এই সমস্তগুলো দেখার জন্য একটা প্যানেল, সো মিটারিং এর একটা ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার সেখানে থাকে। মেইন ডিসি ডিসকানেক্টর, দেখো মেইন ডিসি ডিসকানেক্টর প্রয়োজন পড়ে কখন, ডিসি যে সার্কিট ব্রেকার্স গুলো আছে সেগুলো কখন প্রয়োজন পড়ে, যখন আমাদের ব্যাটারি ব্যাংক আছে, ডিসি সিস্টেম ইলেকট্রিসিটি প্রডিউস হচ্ছে, সেই সমস্ত লাইনগুলোকে কাটার জন্য, ইনভার্টার থেকে ব্যাটারিকে আউট করে দেওয়ার জন্য, এই সমস্ত সিস্টেমের জন্য কিছু ডিসি আমাদের সুইচ গিয়ারের প্রয়োজন। ঠিক আছে? নেক্সট হচ্ছে ইনভার্টার্স। সো ইনভার্টার্স, তো ইনভার্টার্স হচ্ছে আমাদের কি হতে পারে, ইনভার্টার্স আমাদের দু টাইপের হতে পারে। সেরকম কেমন টাইপের, একটা হচ্ছে যে অফ গ্রিড ইনভার্টার আর হচ্ছে অন গ্রিড ইনভার্টার। তো গ্রিডের সঙ্গে টাই করা আছে ইনভার্টারের, ধরো সেক্ষেত্রে আমাদের জেনারেশন যদি বেশি হয় তাহলে আমরা সেটা কি করবে, ইনভার্টারটা ওই গ্রিডের লাইনকে এনার্জিটাকে দিয়ে দেবে। ঠিক আছে? আর যদি জেনারেশন কম থাকে তাহলে এই ইনভার্টারটা কি করবে, ওই গ্রিড থেকেও কিছুটা পরিমাণ এনার্জি নিয়ে আর জেনারেশন যেটা হচ্ছে সেই দুটোকে অ্যাড করে আমাদের লোডকে চালাবে। সো এরকম গ্রিড টাই হতে পারে। আর গ্রিড নন টাই, যেখানে ইলেকট্রিসিটি আসেইনি, আমরা জেনারেশন করছি শুধু স্ট্যান্ড অ্যালোন একটা সিস্টেম রূপে, সেক্ষেত্রে নর্মাল টাইপের ইনভার্টার ব্যবহার করা হবে। ঠিক আছে? নেক্সট হচ্ছে, আমরা আর বিস্তারিত এগোবো না, আমরা তো অনেকটাই মাইক্রো হাইড্রো সম্পর্কে হয়ে গেছে বলা, তো একটুখানি জাস্ট আর আছে আমাদের, তো সেটা বলে নিই। দেখো আমাদের ক্ষেত্রে হচ্ছে যেরকম হচ্ছে ইনটেক। ইনটেকটা কেমন, ইনটেকটা একটা বললাম তো যেরকম ফরওয়ে বানানো যেতে পারে, কংক্রিটের বানানো যেতে পারে, বা কিছু স্মল কিছু পাথর আছে সেগুলোকে এক জায়গায় জড়ো করে একটা ও একটা বড় টাইপের
ফানেল যাকে বলে, সেরকম ফানেল টাইপের মুখ বানিয়ে প্লাস্টিকের বা স্টিলের একটা ড্রাম টাইপের বানিয়ে বা বক্স বানিয়ে তার মধ্যে দিয়ে জলটাকে নেওয়া হচ্ছে। আর তারপর একটা নেট আছে যে নেটটা কভার করছে যে কোনো রকম আবর্জনা বা ডিব্রি যাতে না ঢোকে, আর এয়ার যাতে তার মধ্যে না ঢোকে। তো ইনটেকটাই সেভাবে ডিজাইন করা হয়। একটু ডেডিকেটেড বানানোর জন্য আমরা কংক্রিট দিয়ে সেটাকে তৈরি করতে পারি ইনটেকটা। একটা ভালো কনস্ট্রাকশন করতে পারি যেখানে কন্টিনিউয়াসলি কি হবে, জলের একটা ইনটেক দিয়ে জলটা সাফিসিয়েন্ট অ্যামাউন্টে ঢুকতে থাকবে। আর কি হবে, এয়ার তার মধ্যে পাস করবে না, ঢুকবে না, ঠিক আছে, পাইপের ভেতরে, যাতে পাইপের ভেতরে প্রপার একটা প্রেসার থাকে। এবার বহু ক্ষেত্রে যদি ইনটেক ডিজাইনটা খারাপ হয়, তো এটা ফেলিওরস এর কারণ হবে, তাই না? তো মাইক্রোহাইড্রোর ক্ষেত্রে পাইপলাইনের ক্ষেত্রে আমি তো আগেই বলেছি যে তোমাদের এই ক্ষেত্রে 1 ইঞ্চি থেকে শুরু করে আমরা 1 ফুট হাইটের যে কোনো ডায়ামিটার সাইজের পাইপ আমরা ইউজ করতে পারি। প্লাস্টিক হতে পারে, সেটা কংক্রিটের তৈরি পাইপ হতে পারে, স্টিল টিউব হতে পারে, ঠিক আছে, স্টিলের পাইপ হতে পারে। তো এগুলোকে ব্যবহার করা হয়, ডিপেন্ড আপন কি বলছি কেমন মাপের ইনস্টলেশন হচ্ছে, কোন জায়গায় হচ্ছে, এই সমস্ত জিনিসগুলোকে কনসিডার করা হয়। একদম একদম কোনো থাম রুলস নেই যে এটার ক্ষেত্রে এটাই করা হবে, এরকম ব্যাপার নয়। সেটা সেই সিচুয়েশনটাকে অ্যানালিসিস করে, সেই জোনটাকে অ্যানালিসিস করে সেখানে ইনস্টল করা হয়, ঠিক আছে। টারবাইন, তো টারবাইনও এখানে কোনো ডেডিকেটেড কোনো বিশেষ টাইপের নয়, এখানে বহু টাইপের ডিজাইনকে ব্যবহার করা হয়। তো টারবাইনের ক্ষেত্রে বহু টাইপের টারবাইনকে আমরা এখানে ব্যবহার করি। কন্ট্রোলটা যদি দেখো, তো কন্ট্রোলের ক্ষেত্রে কি আছে, কন্ট্রোলটা বেসিক্যালি কেমন, যে বহু ক্ষেত্রে খুব সাধারণ কন্ট্রোল থাকে, বহু ক্ষেত্রে একটু ইলেকট্রনিক্স বেসড কন্ট্রোল থাকে। সেক্ষেত্রে যখন ধরো আমাদের এনার্জিটা প্রডিউস হচ্ছে, একটু সাফিসিয়েন্ট এনার্জি প্রডিউস হচ্ছে, তো তার কিছু অংশ আমরা ব্যাটারিতে চার্জ করলাম, সো চার্জটাকে কন্ট্রোল করা হলো। তারপরে যখন এনার্জি নেওয়া হচ্ছে না, সেটা খরচ হচ্ছে না লোডের দিকে, তখন সেটাকে অ্যাবজর্ব করার জন্য এনার্জি যেটা জেনারেট হচ্ছে, সেই এনার্জিটাকে দামি লোডের দিকে পাঠিয়ে দেওয়া, ঠিক আছে, ডাইভার্ট করা, এরকম কিছু টাইপের সিস্টেম থাকে। যেমন দামি লোড বলতে আগেও বলেছি যে তোমাদের এয়ার হিটার হতে পারে, ওয়াটার হিটার হতে পারে, ঠিক আছে, বা কোনো স্পেশালি রেজিস্টিভ লোড হতে পারে, জাস্ট হিট জেনারেট করছে। এবার এর যে কন্ট্রোল সিস্টেম, সেক্ষেত্রে জেনারেটরটা কি হয় না, জেনারেটর কিন্তু টারবাইন থেকে কোনো ডিসকানেক্ট হয়ে যায় না, ঠিক আছে। এক্ষেত্রে টারবাইন আর হচ্ছে জেনারেটর আমাদের সবসময় ফিক্সড কাপল সেখানে থাকে, কারণ আমরা এখানে একটা কম ইনভেস্টের মধ্যে সিম্পলিসিটির সঙ্গে তৈরি করতে চাইছি। তো কন্ট্রোলার কিন্তু সেই সমস্ত প্যারামিটার্স গুলোকে কিন্তু ইয়ে করে না, বা এমন টাইপের কন্ট্রোলারও ব্যবহার করা হয় না যে ওয়াটার রেট কম বেশি করানোর জন্য ভালভকে কন্ট্রোল করা হচ্ছে ডেডিকেটেড, এরকম খুব বেশি ব্যবহার করা হয় না, এগুলো ম্যানুয়ালি অ্যাডজাস্টেবল হয়, ঠিক আছে। তো ডামি লোডের ক্ষেত্রে তো আগেও বলেছি যে কি হয়, ডামি লোডটা যখন এক্সেসিভ এনার্জিটা আমাদের তৈরি হচ্ছে, তো সিস্টেমকে বাঁচানোর জন্য নাহলে জেনারেটর অনেক বেশি জেনারেট করতে থাকবে, সেটা ইউজ হচ্ছে না, এর ফলে টারবাইনটার মধ্যে ভেঙে যেতে পারে, টারবাইন এক্সেসিভ স্পিড রিচ করে যেতে পারে, ঠিক আছে। এই সমস্ত প্রবলেমের জন্য আমাদের ডামি লোডকে ব্যবহার করে, সেটা হচ্ছে ওই ফুল যে ইনস্টল ক্যাপাসিটি, যে মাত্রার আমরা পাওয়ার জেনারেশন হয় সেই সাইজেরই একটা ডামি লোডকে কিন্তু সেখানে থাকে। এবার ডামি লোড সবসময় ইউজ হয় না, যখন মেনটেন্যান্স এর প্রয়োজন, কিন্তু জেনারেটরটা কন্টিনিউয়াসলি ঘুরবে, টারবাইন দিয়ে জল আসছে, কন্টিনিউয়াসলি চলছে জিনিসটা, সেক্ষেত্রে ডামি লোডের সঙ্গে কানেক্ট করা হলো, দিয়ে বাকিটা মেনটেন্যান্স করা হলো, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের মাইক্রো হাইড্রোর একটা ওভারঅল আইডিয়া, বা সে কিভাবে কাজ করে, ঠিক আছে। সো এরপরে যদি কারোর বিশেষ কিছু জানার প্রয়োজন থাকে, তোমরা অবশ্যই আমাকে জানাবে, তাহলে আমি নেক্সট কোনো ভিডিও বানাবো আরো ডেডিকেটেড ভাবে, আমি তোমাদের সাথে কিছু অ্যানিমেটেড ভিডিও শেয়ার করব, আর আমি যে ছবিগুলো আজকে দেখালাম সেই ছবিগুলো তোমাদেরকে ক্লাসে দিয়ে দেবো। আর যদি আরো কারো এক্সট্রা জানতে হয়, তাহলে অবশ্যই বহু পিডিএফ আছে, পড়ার মতন আরো বই আছে, সেগুলো থেকে তোমরা বিস্তারিত আরো জানতে পারো। বাট কারোর যদি কোনো প্রবলেমস হয়ে থাকে, এখান থেকে বুঝতে যদি কিছু অসুবিধা, আমাকে জানাবে, কমেন্ট করবে, বলবে, অবশ্যই আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে সেটাকে মেক আপ করে দেওয়ার। সো থ্যাংক ইউ।